মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সহধর্মিনী দিনাজপুর জেলা সমিতির সম্মানিত সহসভাপতি জনাব ফতিরুল আলম বাবু, জনাব ফতিরুল আলম বাবুকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম فوائد الزبق والدين حكيم آمين। করার জন্য অনুরোধ করছি দীপ্তি গোমেজকে। দীপ্তি গোমের আরেকটি রত্ন আমাদের সম্মানিত বড় ভাই বগুড়া ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ডক্টর চৌধুরী সারুল হাসান। পাশাপাশি মঞ্চে এসেছেন, আপনারা জানেন এই প্রবাসী আমরা যারা অনুষ্ঠান করি বিভিন্নভাবে, যাদের একান্ত সহযোগিতা। মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং সবাইকে আমার শুভেচ্ছা, সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমি এখন পবিত্র বাইবেল থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাব। সত্যকে মেনে নিয়ে তোমরা নিজেদেরকে আত্মাকে পবিত্র করে তুলেছ, যাতে তোমরা সকলকে আন্তরিকভাবে ভাইয়ের মতোই ভালোবাসতে পারো। তাই পরস্পরকে তোমরা অন্তর থেকে মনে প্রাণে ভালোবাসি নবজন্ম পেয়েছ। তাই হয়েছে যা কিছু দৈহিক, আর সেই বাণী সেই মঙ্গল সমাচার যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে। তাই বলছি, অন্যের অনিষ্ট যত ছলচাতুরি, যত পরনিন্দা এখন শিশুরই মতো। তাই তোমরা বরং সেই দুধের জন্যই একান্ত পিপাসিত হও, যা বিশুদ্ধ, যা আধ্যাত্মিক, যেন তাতেই পুষ্ট হয়ে তোমরা পরিত্রাণ লাভ করতে পারো। তোমরা তো এর মধ্যে আস্বাদন করে দেখেছ প্রভু কত মঙ্গলময়। একান্ত ভাবি পরমেশ্বরের এই জন্যই মনোনীত যে, কিন্তু আজ হয়ে উঠেছ তার করুণা তোমরা নিজেরাই পেয়েছ। এগুলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। স্বাধীনতা সার্বভৌমত্বের বীজ বপিত হয়েছিল 1952 সালের এই মাসেই। ঢাকার রাজপথে তাদের রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের বক্তব্যের মাঝখান দিয়ে আমরা যেন আমাদের সেই মহান পূর্বসূরীদের কথা আমরা স্মরণ করি। আমি সকলের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে। প্রথমেই আমাদের মাতৃভূমি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর বাজানো হচ্ছে।
আমাকে যখন জিজ্ঞেস করে তোমার বাড়ি কই, আমি যখন বলি নরসিংদী, তোমার বাড়ি সিদ্দিক ভাইয়ের এলাকায়, আমি আমার মনটা ভরে যায়। তো সিদ্দিক ভাই অন্যতম সহচর। আপনারা জানেন আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন, বাট মানুষকে সম্মান দেওয়ার ক্ষেত্রে তো রাজনীতি কোনো প্রশ্ন আসে না। আমি মঞ্চে এসে বসার জন্য বিনীত অনুরোধ করব আমাদের সম্মানিত সংবর্ধিত অতিথির সার্বক্ষণিক সহচর, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ আজাদ। জনাব আব্দুস সামাদ সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা আত্মাহুতি দিয়েছেন, তাদের মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখন নীরবতা পালন করব। আমি সবাইকে নেতা, গণমানুষের প্রতিনিধি, আধুনিক উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে যে মানুষটি আজীবন কাজ করে এসেছেন। আপনারা জানেন ডক্টর সিদ্দিকুর রহমান উত্তরবঙ্গের সবচেয়ে সমৃদ্ধ জেলা বগুড়াতে জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের সবার কাছে আমরা একটি ফ্লায়ার দিয়েছি, দেখেন এখানে সংক্ষিপ্তভাবে এই মহান মানুষটির সংক্ষিপ্ত পরিচয় আমরা তুলে ধরেছি। যদিও এই স্বল্প পরিসরে সম্মানিত অতিথি ডক্টর সিদ্দিকুর রহমান আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা নিতান্তই একেবারে ছোট্ট পরিসরে ওনার পরিচয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বগুড়া জেলার অন্তর্গত। ওনার বাবার নাম মোহাম্মদ আজিজার রহমান এবং মাতার নাম সামিনা খাতুন। উনি 1964 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সোনাতলা মডেল হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ব্যাচেলর অফ সায়েন্স উনি ডিগ্রি অর্জন করেছিলেন এবং সেই পরীক্ষায় উনি সমস্ত ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। পরবর্তীতে আপনারা জানেন উনার শিক্ষা জীবন পৃথিবীর সব শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনি শিক্ষা অর্জন করেছেন। নিজেকে যেভাবে সমৃদ্ধ করেছেন শিক্ষার আলোয়, ব্যক্তিত্বে, মানবিকতায়, ঠিক সেইভাবেই উনি ওনার দেশের মানুষ, অঞ্চলের মানুষকে উনি সেভাবে সমৃদ্ধ করার জন্য আজীবন চেষ্টা করে যাচ্ছেন। এই মহান মানুষটিকে ছোট্ট পরিসরে একটি মানপত্র আমরা তৈরি করেছি। ওনার উদ্দেশ্যে আমরা সেই মানপত্রটি শ্রদ্ধাভাজন সংগঠক নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি যে মানুষটি তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে জনাব নূর ইসলাম বর্ষণকে সম্মানিত ডক্টর সিদ্দিকুর রহমানের উদ্দেশ্যে মানপত্র পাঠ করার জন্য বিনীত ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবের সম্মানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি। হে গুণী, সর্বগুণে গুণান্বিত তুমি একজন আলোকিত মানুষ। বেহুলা লক্ষ্মীদের লীলাভূমি, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শহর বগুড়ার তুমি শ্রেষ্ঠ সন্তান। তোমার কর্মগুণে আমরা গর্বিত। তোমার চিন্তা চেতনায় ধন্য হয়েছে বিশ্ব চরাচর। তোমার আদর্শ মহান, তোমার মহত্বে আমরা মোহিত, পুলকিত। তুমি আমাদের প্রাণধারা শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করো। হে সাথী, তোমার কল্যাণ কর্মে ভরিয়েছ এই সুন্দর ভুবন। তোমার হাজারো কর্মের মাঝে তুমি ছিলে বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সির 3 বারের নির্বাচিত সভাপতি, খোবানা 1994 সালের সম্মানিত আহ্বায়ক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সুদীর্ঘ 20 বছর আওয়ামী লীগের উপদেষ্টা এবং বর্তমানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি। হে কর্মবীর, তোমার রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক তৎপরতা ও জ্ঞান গরিমায় দেশ ও জাতির কল্যাণে বয়ে এনেছে এক উজ্জ্বল সম্ভাবনা, যে সম্ভাবনার অমৃত ধারায় অবগাহন করছে এবং করবে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মরা।
তুমি পূজনীয়, তুমি বরণীয়, তুমি আমাদের অহংকার। তাই নর্থ বেঙ্গল ফাউন্ডেশন তথা প্রবাসী উত্তরবঙ্গবাসী তোমাকে জানায় লাল গোলাপ শুভেচ্ছা। হে বন্ধু, তোমার কর্মের প্রতিটি ধাপে ধাপে যে অসীম সাহস, পরামর্শ, শ্রম, সহযোগিতা জুগিয়েছে সে তোমার সহধর্মিণী। তোমার সহধর্মিণী শাহানারা রহমানকে আমাদের অভিনন্দন। শাহানারা রহমান উত্তরবঙ্গের বগুড়া জেলার একজন মহিষী নারী। দেশ ও জাতির কল্যাণে তোমরা বয়ে চলো নক্ষত্রের মতো। দীর্ঘায়ু হোক তোমাদের জীবন, স্বাস্থ্য অটুট থাক অনাদিকাল। তোমাদের পথ চলায় আমাদের ভালোবাসা বর্ষিত হোক রিমঝিম বৃষ্টির মতো সারাক্ষণ সারাবেলা। ধন্যবাদ। তোমাদের গুণমুগ্ধ নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষে মোহাম্মদ আতরুল আলম, প্রেসিডেন্ট, ও আবুল কাশেম, সাধারণ সম্পাদক। সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করব। আমি এ পর্যায়ে মহান ভাষা আন্দোলনের এই মাসে আমি যাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আমি ডাকবো, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা খুব সংক্ষেপে আপনাদের বক্তব্য শেষ করবেন। আর আমাদের সংবর্ধিত ব্যক্তিত্ব, আমার বিশেষ শ্রদ্ধাভাজন মানুষ ডক্টর সিদ্দিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট অতিথি এবং নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ঠিক 3 দিন পরে আমরা 21 উদযাপন করব। আমি তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আরও একজন ব্যক্তিকে আমি বিশেষভাবে স্মরণ করছি, তিনি ডক্টর শামসুজ্জোহা। আমাদের প্রিয় শিক্ষক ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির, এবং তিনি এই 18ই ফেব্রুয়ারি সামরিক জান্তার হাতে তিনি আমাদের মিছিলে, ছাত্রদের মিছিলে তিনি নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হন। আমি তাকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। ভালো মানুষ নন, তাকেও ভালো মানুষ বলতে হবে। যিনি আদর্শবাদী নন, তাকেও আদর্শবাদী বলতে হবে। যিনি নীতিনিষ্ঠ নন, তাকেও নীতিনিষ্ঠ মানুষ বলে তুলে ধরতে হবে। কিন্তু এখানে সেই আনন্দের ঘাটতিটা আমি অনুভব করছি, কারণ আমি যা বলবো সবই ডক্টর সিদ্দিকুর রহমান সম্পর্কে সত্য কথা হয়ে যাবে। মিথ্যা বলে যে একটু আনন্দ পাওয়া, সেই আনন্দ থেকে বঞ্চিত হতে। উনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি, উনি অত্যন্ত আদর্শনিষ্ঠ একজন ব্যক্তি। ওনার বুকে সবসময়, ওনার চেতনায় সবসময়, ওনার বোধে সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 52-এর যে চেতনা, সেই চেতনাগুলো খুব উজ্জ্বলভাবে কাজ করে। উনি আদর্শচ্যুত কখনো হননি। অন্তত আমার সঙ্গে ওনার পরিচয় 1994 সালে। আমি যখন এদেশে আসি তারপর থেকেই আমার যে কয়জন এই আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে বিশিষ্ট জন, তাদের কয়েকজন, তাদের সবাই নিউ ইয়র্কের বাইরের মানুষ ছিল। তার মধ্যে 3 জন মানুষ নিউ জার্সিতে বসবাস করে। একজন ডক্টর সিদ্দিকুর রহমান, একজন ডক্টর নবী, একজন আমাদের সালাম ভাই, যিনি একসময় আওয়ামী লীগের রয়েছে, নৌকার দাঁড় অনেক দিন টেনেছে। ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, খুব কম আওয়ামী লীগের আলোচনা সভা হোক, অনুষ্ঠান হোক, আমি থাকতাম। ওনার যে স্বস্তি কামনা করব,
সেটারও আমি পথ দেখছি। যার ঘরে শাহানা ভাবির মতো একজন মানুষ আছে, তার শান্তি, স্বস্তি এবং সমৃদ্ধি রূপবার সাধ্য পাবে। সুতরাং আমার বলার নতুন করে কিছুই নেই, সবই ওনার মধ্যে আছে, সেইটুকু আমি কিছুটা নকল করে উচ্চারণ করলাম। সিদ্দিক ভাই, আপনি দীর্ঘায়ু হন, আরো অনেক দিন আমাদের অহংকার বোধ করবার সুযোগ করে দেন। আমি শুধু একটি জিনিস প্রত্যাশা করব, যে বৃহত্তর পরিসরে রাজনীতি করতে দেখতে চাই। বৃহত্তর পরিসরে উনি আরো দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা রাখি, এবং সেখানে আমাদের প্রবাসীদের যদি কোনো কিছু করণীয় থাকে তাহলে আপনি নির্দেশ করবেন, আমরা সেটুকু করতে প্রস্তুত থাকব। এ পর্যায়ে বর্ধিত আমাদের সিদ্দিক ভাই, আমি ডক্টর সিদ্দিকুর রহমান এরকম পোশাকি নামটা বলতে চাচ্ছি না, খুব আপন করে পাওয়ার জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট ছাত্রজন, উপস্থিত নর্থ বেঙ্গলবাসী এবং সারা বাংলাদেশে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে এই ফেব্রুয়ারি মাসে কৃতিত্ব অংশীদারিত্ব দিতে যাচ্ছি। আমি আজকে সিদ্দিক ভাই সম্পর্কে অনেক কথা বলবো না, কিন্তু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্বর্ধিত ব্যক্তিত্ব আপনাদের কাছে আমি একটু আবেদন জানিয়ে শেষ করব। সেটি হচ্ছে, আমরা ফেব্রুয়ারি মাসের ইতিহাস সবাই জানি। 47-এর পর থেকে সেই 66, 69 ঘটনাবলী আমি বলে সময় ক্ষেপণ করব না। আমাদের দীর্ঘ দিনে 1974 সনে আমি কলেজে পড়াতে ঢুকেছিলাম, তখন থেকে আমাদের দাবি ছিল আমরা ভাষা আন্দোলনের যিনি সরাসরি অংশগ্রহণকারী, 18 ফেব্রুয়ারিতে যাকে আমরা হারিয়েছি, সেই ডক্টর শামসুজ্জোহা, যার মৃত্যুতে গণ অভ্যুত্থান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল, সেই ডক্টর শামসুজ্জোহা, যার মূল মন্ত্রই ছিল স্বর্গের চেয়ে প্রিয় স্বদেশ। আমাদের দাবি ছিল 18 ফেব্রুয়ারিকে শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য আমরা সবগুলো সরকারের কাছে জোর দাবি জানিয়েছি, কিন্তু সার্থকতা অর্জন করতে পারি নাই। শিক্ষকদের এখন অনেক পদস্খলন হলেও ডক্টর শামসুজ্জোহা, যার আদর্শের পথ বেয়ে রক্ত শিরিয়ে স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ আমরা মুক্তি লাভ করেছিলাম, সেই ডক্টর শামসুজ্জোহার জন্য আজীবন আমরা দাবি জানিয়ে যাব 18 ফেব্রুয়ারি রাখার জন্য। ওনারা বোধহয় এখন চলে যাবেন। থ্যাংক ইউ কাশিম ভাই। আজকে তেমন আমার বলার কিছু নাই। আজকে আমাদের ডক্টর সিদ্দিকুর ভাই সম্বর্ধনা, কারণ রিয়েলি আমি খুব খুশি হয়েছি। আমি মানে কি বলবো আপনাদেরকে এই সিদ্দিক ভাইকে পেয়ে। আমি একটু আগে ফিরে যাচ্ছি, সিদ্দিক ভাই সম্বন্ধে কিছু বলবেন, যদিও আমার জানা ছিল না। তো আমি যেহেতু ফিলিং হচ্ছে, আমার অনুভূতি আছে সেটাই। তো আজকের এই নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সিদ্দিক ভাই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি আর যারা আমাদের গণ্যমান্য ব্যক্তি আছেন, সবাইকে মঞ্চে ধন্যবাদ। আর যারা আমাদের সুধীবৃন্দ আছেন, আমি একটু বলতে চাই, সিদ্দিক ভাইদের আমাদের নর্থ বেঙ্গলে এটা আমার ধারণা ছিল না। সাধারণত এই নিউ ইয়র্কে, এই ইউএসএ, আমেরিকাতে সবসময় দেখছি আওয়ামী লীগ, বিএনপি, অন্য যে কোনো মানে পার্টির দিক থেকে সবসময় সাউথ বেঙ্গল থেকেই সভাপতি, সেক্রেটারি হয়। আর আমি কখনো ধারণা করতে পারিনি উনি সবসময়, আমি কখন
সব নেতাকে দেখছি এখানে অনেকদিন ধরে আছি, সবসময় একটা উগ্র মধ্যে থাকে আর কি। সিদ্দিক ভাই এই জিনিসটা ভিতরে ছিল না, আমি কখনোই ওনাকে জোরে গলা কথা বলতে দেখি নাই। তো আমি মনে মনে ধারণা করছি এই মানুষটা কোথায়, সম্ভবত নর্থ বেঙ্গলেরই হবে। আমি রিয়েলি কিন্তু বুঝতে পারিনি। ওনার সাথে সবসময় দেখা হয়েছে, দেখছি মানুষটাকে মানে আওয়ামী লীগের একজন সভাপতি আমেরিকাতে, এত শান্ত মানুষ তো হইতে পারে না। অবশ্যই সিদ্দিক ভাইকে অনেক ধন্যবাদ, এর থেকে বড় আমি খুশি আর কি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ ফাউন্ডেশন এত লম্বা যে আমার দ্বারাই যারা আছেন ওনারা এত বড় যে আমার বক্তব্য দিতেই ভয় আছে। আজকে যার জন্য এই প্রোগ্রাম ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, ওনাকে প্রাণ ঢালা অভিনন্দন। আমি সময় নেব না, খাবার মাঝে এক মিনিট বলবো। আমরা নর্থ বেঙ্গলকে বলা হয় অবহেলিত নর্থ বেঙ্গল। আসলে দেখলে বোঝা যায়, আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে বাংলাদেশের শাসক এবং যারা শাসন করেছেন, যারা দেশকে সুন্দর করেছেন, বেশি বঙ্গবন্ধু ছাড়া আমাদের বঙ্গবন্ধু ছাড়া তো বাংলাদেশ হতো না, ওনার অবদানই বাংলাদেশ হয়েছে। এরপর দেখা যায় যে বেশিরভাগ সময় কমিয়ে উত্তর হচ্ছে। তো সেই দিক থেকে আমি খুব গর্বিত যে আমি উত্তরাঞ্চলের মানুষ। আমার বাড়ি নীলফামারী এবং আমাদের নীলফামারীরও ধন্যবাদ, ওনারা সবাই এসেছেন। আজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, ওরা মঞ্চেই ছিলেন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আরেকজন বড় ভাই, আমাদের বগুড়ার আরেকজন প্রতিষ্ঠাকালীন সময় থেকে উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন আমাদের শ্রদ্ধেয় সঞ্জীবন কুমারকে। আমি দেখেছি এখানে আমাদের আরেকজন ভাই সাপ্তাহিক প্রবাসের সম্পাদক জনাব সাইদ ভাই। আমি দেখেছি এটিএন বাংলা হলে উনি যে একজন মানুষকে আমি অলমোস্ট আমি চিনি বোধহয় 31 বছর কি 32 বছর হবে, এবং আমাকে কিন্তু প্রথমে বলেছে আমি দুটি কথা বেশি বলতে পারবো না, অর্থাৎ দুটি কথা তো বলে ফেলেছে। সিদ্দিক ভাই সম্পর্কে দুটি কথা বলার কোনো সুযোগ নাই। তার কারণ হচ্ছে যে আমি প্রবাসে অনেকের সাথে, সংবাদপত্রের সাথে জড়িত থাকার কারণে অনেকের সাথে অনেকভাবে মিশেছি, অনেকভাবে দেখা সাক্ষাতের সুযোগ হয়েছে, চলেছি, একই সাথে চলেছি। কিন্তু সিদ্দিক ভাই সম্পর্কে কিছু বলা খুব রিয়েলি ডিফিকাল্ট। আমি কোন সিদ্দিক ভাই সম্পর্কে বলবো? বিজ্ঞানী সিদ্দিক ভাই সম্পর্কে বলবো, না এক সময় নিউ জার্সি সোসাইটির নেতা, নিউ জার্সিতে বাঙালিদের যে উত্থান পর্ব তার সাথে সম্পৃক্ত সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলবো, সিদ্দিক ভাইয়ের কথা বলবো, না এক সময় আমাদের পত্রিকার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আছে যার সাথে দেশের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির অত্যন্ত নিবিড় সম্পর্ক। তো আমি কোন সিদ্দিক ভাই সম্পর্কে বলবো? আমি একটু কনফিউজ। তো সব আমি 32 বছর আগে যে সিদ্দিক ভাইকে দেখেছি, ওনার কথাবার্তা, চালচলন, মানুষের সাথে মেশার যে প্রক্রিয়া, মানুষকে খুব দ্রুত কাছে টেনে নেওয়ার যে প্রক্রিয়া, তাতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনি একটা কথা সিদ্দিক ভাই সম্পর্কে আমি বলি যে আমার সাথে অনেকেই এই অপবাদটা রটান যে আমার সাথে সিদ্দিক ভাইয়ের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এই কারণে আমি অনেক সময় অনেক মানে খবর পাই, তথ্য পাই। কথাটা কিন্তু সেইভাবে আমি দেখি না কখনো। সিদ্দিক ভাইয়ের সাথে আমি সংবাদপত্রের সাথে জড়িত থাকার কারণে একসাথে আমরা আমাদের নিজস্ব জীবনে জীবন প্রবাহ চালিয়ে গেছি। কিন্তু বিভিন্ন সময় সিদ্দিক ভাইয়ের সাথে আমার মতবিরোধ হয়েছে, বিরোধিতারও তিনি শুভকামনা করেন, এবং এটি খুব বিরল একটি চরিত্র। যেমন আমি একটা উদাহরণ আমি বলবো না, যে বাংলাদেশের রাজনীতির সবকিছুর সাথেই যে উনার মতের মিল, সেটা যদি ওনার সাথে কেউ ঘনিষ্ঠভাবে কথা বলেন তারা বুঝতে পারবেন। কিন্তু আমাদের সংগঠনের
তিন নেতা, তিন সহধর্মিনী ফারহানা আফরোজ লিজা, পারভিন আফরোজ লিজা এবং সম্মানিত রাষ্ট্রদূত, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সম্মানিত স্থায়ী প্রতিনিধি যারা মাসুদ বিন মোমেনকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি যারা মাসুদ বিন মোমেনকে ফুল দিয়ে বরণ করে নিলেন, আমাদের সংগঠনের নেতাদের সহধর্মিনীরা বরণ করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করবো আমাদের ভাবিদেরকে, আমাদের আরেকজন কমিউনিটির অভিভাবক আমাদের আব্দুল মতিন, আমাদের জামাত ভাই, আমাদের আরেকজন ওয়েলুইশা কমিউনিটির আরেকজন নেতা, বরিশাল বিভাগীয় সমিতির সম্মানিত সভাপতি এবং ল অফিস অফ স্টুয়ার্ট এন্ড বেবিসের প্রতিনিধি জনাব জামাত ভাইকে ফুল দিয়ে বরণ করে নিলেন। সম্মানিত আমি আপনি সময় টেলিভিশনের সাথে জড়িত, আপনি খাওয়া সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাকে ধন্যবাদ আমাদের দর্শক পক্ষ থেকে। এই পর্যায়ে সম্মানিত সংবর্ধিত অতিথিকে, মহান অতিথিকে রিকোয়েস্ট প্রদান করছেন। আমাদের সম্মানিত ডক্টর সিদ্দিকুর রহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য বিশিষ্টজনেরা এবং মঞ্চের সামনে সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মহান ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, আর আপনার দীর্ঘায়ু কামনা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। আরেকটা কথা, যে আল্লাহ তাআলা প্রথম যাকে বেহেশতে দিবেন, যারা জনসাধারণের যারা উপকার করে তাদের উপকারটা সব থেকে বেশি জনসেবা করা। একজন একক ব্যক্তি হিসেবে যখন একজন মানুষের একক কোনো ব্যক্তিকে উপকার করে এবং তার পার্টিকুলার একটা ব্যক্তিকে উপকার করা হয়, কিন্তু যখন একজন জনপ্রতিনিধি, যখন একটা কমিউনিটির। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বগুড়ার আসলে কৃতি সন্তান, আমি নিজেও বগুড়ার একজন মানুষ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর সিদ্দিকুর রহমানের সম্বর্ধনা উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আলম ভাই, মঞ্চ উপবিষ্ট আজকে এই সম্বর্ধনার মাধ্যমে সেটি প্রমাণিত করতে পেরেছেন। সকল দলমতের ঊর্ধ্বে থেকে আপনারা যে অনুকরণীয় দৃষ্টান্ত আজ স্থাপন করলেন প্রবাসে, সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাই। সুধীমণ্ডলী, বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে একটি কথা বলতে হয়, যেহেতু সুযোগ পেলাম। আমরা প্রবাসী, আমরা একদিন এই দেশে এসেছি, আবার কেউ লাশ হয়ে যাব, কেউ কখন চলে যাব আমরা কেউ জানি না। কিন্তু আমি আপনাদের মতোই আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর শ্রীকান্তীয় নেত্রীর অত্যন্ত কাছের ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, প্রবাসীদের নিয়ে নেত্রী যে স্বপ্ন দেখেছিলেন, আমরা প্রবাসীরা, আপনি একটি দাবি তুলেছেন যে আমাদের 5টি আসন প্রবাসীদের দেওয়ার জন্য। আমি আর নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে, সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনার দাবির প্রতি সমর্থন জানাই। আমি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা বলেন, তারা আমরাও খুব খুশি হই। সবাইকে ধন্যবাদ। আমি ওনার দীর্ঘ জীবন কামনা করছি, আর পাশাপাশি ভাবির জন্য আমি সবাইকে দোয়া করে তুলছি। আমি ভাবি। সম্মানিত সুধীমণ্ডলী, শুভরাত্রি। আমি প্রথমেই একটা কথা না বলে পারতেছি না, আপনারা যে কাজটা আজকে করেছেন বলে আপনাদেরকে ধন্যবাদ দেব, আমি সেই ভাষাটাই পাচ্ছি না। তবে একটা কথা বলতে পারি যে যাকে সংবর্ধনা দেওয়া হয় তিনি সম্মানিত হয় নিঃসন্দেহে, কিন্তু সাথে সাথে যারা সংবর্ধিত করে, যারা সংবর্ধনা দেয়,
তারা সমভাবে সংবর্ধিত হয়। আজকে বহু তারপরে সবুজ এবং আরেকটা আছে আমাদের অনেক বোন নাজিয়া আলীনা পাশাপাশি সম্মানিত ব্যক্তিবর্গ সময় কম নিজের নাম উল্লেখ করলাম না, তবে এবং আমাদের দল মত নির্বিশেষে ভাই বোঝা সিদ্দিকুর ভাইকে কখন থেকে চিনি এজ এ নট বেঙ্গল লোক হাতে চুপচাপ থাকে। আমরা সাধারণত বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে রাজনীতিকদের সেই অর্থে পছন্দ করি। রাজনীতি করলেই হয়তো কৃত্রিমভাবে আমরা মুখে হাসি ফুটিয়ে কথা বলি, কিন্তু হৃদয়ের ভেতর থেকে যে শ্রদ্ধা, যে সম্মান আসার কথা, সেই সম্মান বোধ আমাদের আসে না। 1975 সালের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটে চলেছে সেটা খুব শ্রদ্ধা করার মতো নয়। পরবর্তী পর্যায়ে দেখেছি সেই অবস্থায় আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা এবং বঙ্গবন্ধুর মতো নতুন করে না আসে। দীর্ঘদিন আপনাদের মতো আমিও প্রবাসে আছি, কিন্তু প্রবাসের এই গত 27 বছর ধরে সাপ্তাহিক বাঙালি নামক একটি কাগজের সাথে সংযুক্ত থাকার কারণে এখানে যারা রাজনীতি করেন তাদের সাথে আমার খুব কাছের সম্পর্ক। 2011 সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে ডক্টর সিদ্দিকুর রহমানকে আমি ওনাকে চিনি 89 থেকে। সেই সময় আমাদের এই ট্রাই স্টেট এরিয়াতে নিউ জার্সি, নিউ ইয়র্ক, কনেটিকাট এই এলাকাতে সবচেয়ে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান হতো নিউ জার্সিতে, এবং সেই সব অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম ছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান। এবং এ যাবৎকালের শ্রেষ্ঠ বাংলাদেশ সম্মেলন, যেটাকে আমরা ফোবানা বলি, সেটাও হয়েছিল নিউ জার্সিতে 1994 সালে। তার আহ্বায়ক ছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান। আমি যখন তার ভেতরে সেই সাংস্কৃতিক চেতনাটা অত্যন্ত চমৎকারভাবে কাজ করে, ডক্টর সিদ্দিকুর রহমান, আমি জানতে পেরেছি যে উনি যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখনই রাজনীতির সাথে জড়িত, কিন্তু এখানে আসার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে উনি সম্পর্ক, ওনার যে কর্মকাণ্ড সেটা দেখার পর ভিতর থেকে শ্রদ্ধা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। কি জন্য চলে আসে? আমরা হয়তো খুব কাছে থাকলে মানুষকে ওইভাবে চিনতে পারি না, আবার খুব দূরে থাকলেও চিনতে পারি না, কিন্তু কাছে তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাকে সংবর্ধনা দেওয়া উচিত ছিল। কারণ আজকে এখানে কথা শুনে যখন মনে হয়, যখন বলা হয় এখানে ডক্টর সিদ্দিকুর রহমান বগুড়ার কৃতি সন্তান, আমি তো ভাবলে অবাক হয়ে যায়। ডক্টর সিদ্দিকুর রহমান শুধু আমাদের এই যুক্তরাষ্ট্রের কৃতি সন্তান নন, বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে তিনি একজন বাংলাদেশেরও কৃতি সন্তান। কি কারণে? ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর আগে এইরকম কোন সংগঠনের কথা চিন্তাই করা যেত না। এই সংগঠনের অর্থটা কি? একজন ব্যক্তিকে সংগঠন দিচ্ছে না, এই সংগঠনের মধ্য দিয়ে উনি তুলে ধরছেন যে আমরা প্রবাসী হলেও দেশ থেকে আমরা বিচ্ছিন্ন নই। এর মধ্যে তিনি প্রমাণ করছেন যে আমরা প্রবাসী হলেও আমরা এত চমৎকার এবং বিশাল সংগঠনের আয়োজন করতে পারি, এবং প্রমাণ করছেন যে দেশ আমাদের কাছে, দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নয়, কিন্তু দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে অত্যন্ত উচ্চ আসনে সমাসীন। তার মানে এই নয় যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন
ছোট কাজ করেছে। হ্যাঁ, যে কাজটি অন্যরা করতে পারতো সকলে মিলে করেনি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন সেটা করছে। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন শুধু ডক্টর সিদ্দিকুর রহমানকে সম্মাননা জানাচ্ছে কিংবা সম্বর্ধনা দিচ্ছে তাই নয়, এর আগে কিন্তু তারা আরো অনেকগুলো লোকের সম্বর্ধনা দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে যখন ডক্টর নিনা আহমেদ প্রেসিডেন্ট ওবামা আর ডক্টর সিদ্দিকুর রহমান, আমি কি বলবো, আমার প্রত্যাশা সবসময় থাকবে তার মঙ্গল চেয়ে, আমার প্রত্যাশা সবসময় থাকবে উনি যেন আরো বেশি করে বাংলাদেশ সরকারের সাথে প্রবাসীদের একটা যোগসূত্র নির্মাণে আরো কার্যকর ভূমিকা পালন করে যান এবং যেতে পারেন। তিনি যেখানে থাকেন, যতদিন কাজ করবেন, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের প্রেসিডেন্ট থাকুন কিংবা না থাকুন, তাহলে আমি মনে করি যে আমাদের সিদ্দিক ভাই, আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার মঙ্গল কামনা করি, আপনার আরো সাফল্য কামনা করি। ধন্যবাদ। যার উদ্দেশ্যে আজকের এই মহান অনুষ্ঠান ভাই সিদ্দিকুর রহমান এবং সম্মানিত রাষ্ট্রদূত এবং এবং মানে ডিফারেন্স আছে আমাদের, সেটা হলো আমার বোর বাড়ি হলো নোয়াখালী। দেখেন, যদি উত্তরবঙ্গের বউ হতো সাথে আসতো, কিন্তু আনফরচুনেটলি কারণ জিজ্ঞাসা করলাম। যাই হোক, অনেকে আপনার সম্বন্ধে অনেক কিছু বলেছে। আপনার আমি জীবন কাহিনী পড়লাম এবং বাংলাদেশের বর্তমান যে একটি উন্নতির ধারা চলছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। যদি পদ্মা ব্রিজ হয়, এটার স্টাডি হলো যে 1.2% বাংলাদেশের এই ইনকাম পেতে যাবে। আমি একটু লম্বা তো এই জন্য একটু হলো নিচে দাঁড়াই। তা যে বাংলাদেশের উন্নতি 1.2% হবে না, অ্যাকচুয়ালি আমার মনে হয় ডাবল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকজ এই ব্রিজ বাংলাদেশের 29% এলাকা, 29% অফ বাংলাদেশ, 1/3 অফ বাংলাদেশকে সমৃদ্ধ করবে। সিদ্দিক ভাই, আপনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রয়েছেন এবং আমি আশা করব যে আপনি প্রবাসীদের দিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা যারা প্রবাসে রয়েছি, আমরা এখনো মনে মনে দেশি আছি, কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন এটা মনে করে না। এইটা যদি আপনারা মনে করতে চান যে আমাদের সেকেন্ড জেনারেশনকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার চেষ্টা করতে, তাহলে একটা জিনিস আপনি রেকমেন্ড করতে পারেন। বর্তমানে আমাদের যে গভর্নমেন্ট পার্টি রয়েছে, আওয়ামী লীগ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, যেটা তারা করতে পারবে, একজন ইটালিয়ান যদি 100 বছর 200 বছর পরেও ইতালিতে ফেরত যায়, সে অটোমেটিক ইটালিয়ান সিটিজেনশিপ পায়। আপনি এটা চেক করে দেখতে পারেন। একজন জার্মান, আপনারা নিশ্চয়ই ছিলেন, কিন্তু কাশেম এবং হাসান দুজনে মিলে এসে এটা হাল ধরেছিল এবং আজকে অনেক দূর এগিয়ে আনছে। তো পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনার শুভ কামনা করে, বাংলাদেশের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বড় কঠিন একটা কাজ ভাই আমাকে দিয়েছে। আমি সত্যি কৃতজ্ঞ আমাদের নর্থ বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ দিচ্ছি যে তারা এই কাজটা করেছে। এবং ভাইয়া অনেকদিন থেকে আমাদের বলতেছে যে আমি ভাইকে এই কাজটা করতে চাই, আপনার ভাই এবং আমরা সবাই করতে পারিনি। তবে কিন্তু আসলে আমরা সবাই একই পথের প্রকৃত। আমরা বিদেশে থাকি, নিজের জীবনটাকে এই সময় এবং কাজের এবং সবকিছু মিলে গুছিয়ে নিয়ে চলার জন্য, সেটা মনে করেই মনে হয় আমার হাজব্যান্ড আমরা সবসময় একসঙ্গেই চেষ্টা করি। যখন সোসাইটি করছি, আমার ছেলে মেয়ে স্কুল থেকে উঠায় নিয়ে তাকে অফিস থেকে সে আসলে অনেক সময় পাতিলে রান্না করে নিয়ে গাড়ির ভ্যানে করে বেরিয়ে পড়ছি তার নিয়ে। কারণ এটাই হলো চাচ্ছিলাম দেশের থেকে দেশের বাইরে, ছেলেমেয়েকে দেশ থেকে যেন জানে, আমরা যেন দেশ থেকে দূরে থেকেও দেশটা যেন আমাদের নিজের কাছে আনতে পারি, সেটা আমাদের উদ্দেশ্য ছিল। এবং আমার বর তার কিছুটাই কম না, সে আসলে অনেক তার কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না,
যে গৃহবধূ আর কোনোদিন স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না। যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না। একটু অন্যরকম হয়ে উঠি, শুধু এলে ফাগুন, ঝরে না কেন 12 মাসে একই রকম আগুন। আজও জুতো পায়ে দলিত হয় শহীদ মিনার। ধৈর্য অনেকেরই নেই, কিন্তু বক্তব্যের ধারাবাহিকতায় আমার দায়িত্ব কিছু বলা। আমি ঠিক বক্তৃতা দিবস সে কথা বলছি না। আজকে আমি বলবো অনুভূতি প্রকাশের একটি ব্যাপার, এবং কেউ কেউ যে কথাটি বলেছেন সেটি আমারও কথা, যে আজকের অনুষ্ঠানের একটি অন্যরকম মাতৃকতা আছে। এ ধরনের অনুষ্ঠানে খুব বেশি আমরা জানি না, বা গুণী মানুষকে, বিশিষ্ট মানুষকে সম্মানিত করার যে আয়োজন, এ ধরনের আয়োজন খুব বেশি হয় না। সেই ধরনের একটি অনুষ্ঠান আজকে। আমি অন্যান্যদের বক্তব্যের মধ্যে দিয়ে, এবং যে একটি সুন্দর লিফলেট আছে সেখানে অনেক তথ্যের সমাবেশ আছে। আমরা ডক্টর অনেকেই তাকে এভাবে অভিহিত করি, তিনি সবার কাছে জনপ্রিয় আদৃত একজন মানুষ, এবং ভাইয়ের আসনটি করে নিয়েছেন। সে কারণেই তিনি সবার কাছে নর্থ বেঙ্গলের বাইরেও অন্যান্য এলাকার মানুষের কাছেও সমানভাবে জনপ্রিয়। তো প্রথমে আমি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো এই জন্য যে গুণী মানুষকে স্বীকৃতি দেওয়া এটি একটি মহৎ কাজ, এবং এটি করা আমাদের সামাজিক দায়িত্ব। তাহলে একজন মানুষ উৎসাহিত হতে পারে, এবং এটি প্রবাসেও একইভাবে প্রযোজ্য। তিনি গবেষক, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ 30 বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কাজ করেছেন এপিএতে, এবং তিনি হয়তো অনেকে মিলাতে পারবেন না অঙ্ক, একজন কৃষি বিজ্ঞানী, একজন শিক্ষাবিদ। তিনি শিক্ষকতাও করেছেন বাংলাদেশে, কিন্তু তিনি একজন ফুল টাইমার যাকে বলে এখন রাজনীতি। কিন্তু তার অনেক গুণের মধ্যে একটি যে গুণটি আমার ভালো লেগেছে, যে কথাটি অনেকের বক্তব্যে উঠে এসেছে, তিনি একজন সজ্জন ব্যক্তি, ভদ্রলোক। তিনি নিজেও আমাদের ভাষার আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং জেল জীবন কাটিয়েছিলেন। তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমে আমি নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনকের যারা এখানে সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমরা একটা সুন্দর অনুষ্ঠান পেলাম। এবং ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত বলেছেন যে এরকম অনুষ্ঠানে সচরাচর আমাদের আসার সুযোগ ঘটে না, সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে কাজটি করেছেন সেটা আজকে যদিও নর্থ বেঙ্গলের পক্ষে করেছেন, বাট অনেক বক্তা ইতিমধ্যে বলেছেন যে এটা সম্ভবত এটা সমানভাবে প্রযোজ্য, যে আপনাদের প্রবাসে একজন অত্যন্ত কৃতি সন্তান ডক্টর সিদ্দিকুর রহমান রয়েছেন, তার জন্য সৃষ্টি হয় এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে ওনার সহযোগিতা পেয়ে এসেছি আমরা। বক্তারা ইতিমধ্যে শুনেছেন যে উনি শুধু একজন ভালো ছাত্র ছিলেন না, উনি একজন ভালো সংগঠকও ছিলেন এবং একজন ভালো শিক্ষক ছিলেন, এবং পরবর্তী পর্যায়ে উনি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই দুই দেশে উনি উচ্চতর ডিগ্রি উনি পেয়েছেন এবং এখানে তার কথা শুনবো। তার আগে আমরা যে সংগঠনের পক্ষ থেকে আজকে ওনাকে সংবর্ধিত করতে পারছি, সম্মানিত সংবর্ধিত অতিথির বক্তব্যের পরে আমরা সবাই হয়তো ডিনারে যাব, গান শুনবো। আমাদের সম্মানিত সভাপতি অত্যন্ত নিরীহ একজন মানুষ, বাংলাদেশ সরকারের, আমাদের আন্তর্জাতিক এবং আমাদের আমেরিকার আমাদের অভিভাবক, আমাদের প্রতিনিধি,
মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং অডিয়েন্সে বসা আমার উত্তরবঙ্গের প্রান্তীয় ভাই, আসসালামু আলাইকুম। সভাপতি আসলে বসে কথা বলার সুযোগ হয় না, কথা বলতে পারি না। আমি আজকে সিদ্দিক ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবো না, যেহেতু আমরা সংগঠন করি। আমি দুটো কথা বললে সংগঠনের কথাই বলবো। আমরা সব সময় চেষ্টা করে যাই প্রবাসে সাধারণ মানুষজনের পাশে দাঁড়িয়ে তাদের কাজে সাহায্য করা। অনেক সময় মানুষ যারা নতুন বাংলাদেশ থেকে আসে, কনসুলেটে যেতে হবে, সোশ্যাল সিকিউরিটি অফিসে যেতে হবে, ছোট একটা কাজের দরকার, বাসা ভাড়া নিতে হবে, আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো। দেশের সরকারের মন্ত্রী হওয়ার মতো চিন্তা করতে পারি না। আমি চিন্তা করি আঞ্চলিক একটা সংগঠনের নেতৃত্ব দিয়ে অঞ্চলের মানুষগুলোর উপকার কীভাবে করবো সেটা চিন্তা করি। আমরা অঞ্চল নিয়ে কাজ করি, আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করি। এই সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করতে গিয়ে যে গুণী মানুষদের উপরে আমাদের দৃষ্টি পড়ে, যে গুণী মানুষদের কাছ থেকে আমরা সাধারণ মানুষের উপকারের দৃশ্য দেখতে পাই, তখনই তাদের উপর আমরা দুর্বল করি। তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করে তাদেরকে মানুষের এই কথাগুলো বলিনি। আজকে আমার সময় শেষের দিকে চলে এসেছি। আমি হয়তো আমার দায়িত্ব থেকে বার হয়ে যাবো, এই সংগঠনের সঙ্গে জড়িত থাকবো, সাধারণ মানুষের পাশে থাকবো, আমি আমার সামাজিক কাজ করে যাব। কিন্তু এই কাজ করতে এসে আমাকে যখন কেউই চিনতো না, আমাকে চিনতো না, যখন আমি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতির দায়িত্বে এসেছি, তখন আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। আমি বিব্রতকর অবস্থায় পড়েছি আমার লেবাসের জন্য। আমাকে অনেক সময় অন্য একটা গোষ্ঠীর লোক মনে করেছে। আমি মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। আমি দাবি করি আমি মুক্তিযোদ্ধা। আমি যুদ্ধ করিনি অস্ত্র দিয়ে। আমার বাড়িতে যখন রাত্রিবেলায় মুক্তিযোদ্ধারা সংগঠিত হতো আমার বাবার নেতৃত্বে, আমি আমার মায়ের কাপড়ের আঁচড় দিয়ে ওই অস্ত্র পরিষ্কার করে দিয়েছি। যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, আমার অস্ত্র গুলি চালানোর মতো বয়স ছিল না, অথচ আমাকে এখানে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। আমি অনেক সময় দেখেছি, এটা আমি তো না, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ। আমি আমার পরিবারের 7 জনকে হারিয়েছি, আমি সেই সন্তান। আমি কোনোদিন বলিনি, কিন্তু যখন এই ধরনের কথা বলা হয়, যাদেরকে আমি অত্যন্ত মন থেকে ঘৃণা করি, আমাকে যখন সেই গ্রুপে বানানো হয়, আমার কলজাটা কেঁপে ওঠে, আমাকে খুব খারাপ লাগে। আজকে আমি এই কথা এই জন্যই বললাম, আমি এখান থেকে বিদায় হয়ে যাব। আমি আজকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের দায়িত্ব পালন করতে গিয়ে পরিপূর্ণ অবস্থানে চলে এসেছি। দায়িত্ব পাওয়ার পর থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করতো, সিদ্দিক ভাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা যায় কিনা। যেহেতু উনি আমার ডিস্ট্রিক্টের মানুষ, আর আমি দায়িত্বে আছি, আমি যদি কিছু বলতে যাই তাহলে হয়তো অনেকে ভাববে আমার আঞ্চলিকতার টান চলে এসেছে। আমাদের জন্য, আমাদের এই ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়ে গেছেন, রক্ত দিয়ে গেছেন, সেই অগণিত ভাই বোন, তাদের শ্রদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার পরিবার নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার নিজের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আপনারা সবাই খুব সুযোগ আমি বিশ্বাস করি। আমি এই কারণে কথাটি বিশ্বাস করি, আজকে যদি একটা অরাজনৈতিক সংগঠনে পরিণত করতে না পারতাম, আমরা রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে আজকে আমরা এই অনুষ্ঠান আয়োজন করতে পারতাম না। আমি ব্যক্তিগতভাবে আজকের এই সম্মানিত অতিথির রাজনৈতিক প্রিয় অভিভাবক পেয়েছি। আমরা যখন ডেকেছি সিদ্দিক ভাইকে পেয়েছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা নর্থ বেঙ্গলে যারা আছেন ভবিষ্যতে সিদ্দিক ভাই পাবেন। আমি এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি, আমি যতটুকু তাকে কাছে পাশে থেকে দেখেছি। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় অভিভাবক ডক্টর সিদ্দিকুর রহমানকে। জনাব ডক্টর সিদ্দিকুর রহমান। কথা বলতে হচ্ছে, এটা আমার জীবনে সর্বপ্রথম। আমি পারি না একটা অবস্থায় আমাকে কথা বলতে হবে এবং এমন একটি অবস্থায়
গত 2 ঘন্টা ধরে আমি মনে হচ্ছিল যে আমি একটা কাঠ করে দাঁড়িয়েছি। আমার সম্বন্ধে সবাই শুধু ভালো কথাই বলছে, সেটা আমার কাছে খুব বিরক্ত মনে হচ্ছিল আর কি। এখন কেউ কিন্তু ভালো কাজ 100% করতে পারে না। একমাত্র একটি ব্যক্তি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, সেটা আমাদের প্রফেসর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনলি পারফেক্ট পারসন, যার কোনো বিতর্ক করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে প্রত্যেক বক্তাই আমার সম্বন্ধে ভালো বলেছেন, সেটা ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু অত ভালো না, অত গুণের ওদিকে আমি মনে হয় না। তা না হলে রাজনীতি করাতে কতগুলো ঘটনা আছে, আমি ওই দিকে যাবো না। আমি প্রথমেই আমার মা শব্দকে পাথর থেকে যারা শহীদ হয়েছেন, আমার মা এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের সর্বপ্রথম আমি স্মরণ করছি। এবং যাদের রক্তের বিনিময়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি একটা পাসপোর্ট গ্রহণ নিয়ে এখানে যে আর একটা পাসপোর্ট পেয়েছি, সেই 30 লক্ষ শহীদ স্মরণ করছি। 2 লক্ষ মা বোনের যুদ্ধের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছে সেই মা বোনের স্মরণ করছি। সর্বোপরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমার জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি আজকে আপনাদের সামনে। এবং সাথে সাথে আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, আমি তাদের কাছে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমার মধ্যে একজন ছোট্ট মানুষের জন্য আপনারা আজকে এই ব্যবস্থাটা করেছেন। আমার বাড়ি নর্থ বেঙ্গল, আমার বাড়ি বগুড়া, কিন্তু আমার গ্রামটা যদি বলি আপনাদের, সবচেয়ে একটা ছোট্ট গ্রাম। ওই গ্রামের কোনো পরিচিতি ছিল না আমি মেট্রিক পাস করার আগ পর্যন্ত। আমি যখন মেট্রিক পাস করি তখন মানুষ দলে দলে আমাকে দেখতে এসেছে। আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই, আমি ট্রেনে যাই, তখন মানুষ আমাকে দেখতে এসেছে। আমি যখন প্রথমে ইংল্যান্ডে যাই কমন স্কলারশিপ নিয়ে, তখন হাজার হাজার লোক সে ট্রেন স্টেশনে এসে আমাকে বিদায় দিয়েছে। এবং ফিরে যখন গেলাম, ফিরে না বোধহয় বছর 2 আগে একবার আমার এলাকায় গেলাম আর কি, একটা ছেলে, একটা লোক আমার মতো বয়স হয়ে গেছে, সে আমাকে বলতেছে যে আপনি যখন ট্রেনে উঠে হাত নাড়তেছিলেন, আমি এখন এসে হাত পা দেখি যে আপনি আমরা যেটা সি অফ বলি আর কি। মানে এই যে জিনিসগুলো আমাকে খুবই আপ্লুত করে যে তো আমি কিন্তু সেরকম একটা ছোট্ট গ্রাম থেকে, এবং আমার পরিবারের পরিচয় কিন্তু আমার বাবার কোনোদিন সিএসপি ছিল না, কোনো ডাক্তারও ছিল না, খুবই ছোট্ট একটা পরিবার থেকে, ছোট্ট একটা কৃষক শ্রমিক থেকে আমি এখানে এসেছি। আমি আমার যখন আমি কোনো বক্তব্য দিই ছেলেদের সামনে, তখন আমি বলি যে সিদ্দিকুর রহমান যদি পাল্লেগুড়া, আমার গ্রামটার নাম পাতিলাগুড়া, কিন্তু আমি বাংলা ভাষা ওখানকার কথা হলো পাল্লেগুড়া বলে আর কি, মানে সহজে দিতে বলে যে পাল্লেগুড়া থেকে যদি আমি আমেরিকা যেতে পারি, তোমরা পারবে না কেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তার আমার প্রধান অতিথি করেছিল। এখন তো ঢাকা ছাত্র হওয়ার ব্যাপারটা তো অনেক কঠিন ব্যাপার, অত সবাই কিন্তু ওখানে ছাত্র হতে পারে না। আমি তাদের সামনে বলেছিলাম তোমরা যেভাবে মেধা নিয়ে এখানে এসেছো, আমি কিন্তু তোমাদের মতো মেধা আমার তখন ছিল না। আমি আমার একটি জায়গা থেকে এসেছি, সেখান থেকে যদি আমি আমেরিকা যেতে পারি, তোমরা চন্দ্রে যেতে পারবা। ইফ ইউ ট্রাই, এবং যে কোনো জিনিসই আনলিমিটেড। আমি যদি সেই পাতিলের ছোট্ট একটা গ্রাম থেকে আমেরিকা এসে আমি আসতে পারি, তোমার পারবে না এখানে, কিন্তু ইউ হ্যাভ টু ট্রাই। আমি এই কথাগুলো এই জন্যই বলছি। আমাকে খুবই অনেক মানে কৌশিক ভাই যেভাবে আমাকে মূল্যায়ন করেছেন, আপনারা যেতেন, আপনারা সরকারি মানুষ, আপনারা আমাকে যেভাবে মূল্যায়ন করেছেন, আমি কিন্তু এতদিন চিন্তা করি, আমি বসে চিন্তা করছি না সত্যিকারই কি আমি এই সমস্ত শব্দের অধিকারী কিনা। বিশেষ করে নাজমুল ভাই তার বক্তব্যে অনেক কিছু বলে গেছেন। তবে হ্যাঁ, সব কিছুর মূল্যে আমাকে স্বীকার করতেই হবে, আমি যে আজকে এই রাজনীতিভাবে যে অবস্থানে এসেছি, সেটা কিন্তু আমাকে যদি ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে একজনই দিতে হয়েছিল প্রথম। সবার জন্য তার সহযোগিতা না হলে, আমার ভাইকে নিয়ে ভাই বলছে যে আমি তারে ছায়ার মতো আগলে রাখি না, সে আমার আগে ব্যাপারটা কিন্তু আমাকে রাখতে হবে, তাকে আমি তো সুশ্রী মানুষ না, কালো মানুষ, সেদিক থেকে তো তাকে আমাকে আগলে রাখতে হবে, তাই না? আমার মানে সেই জন্য আমি তাকে সবসময় সাথে রাখি। তবে সেটা না, ঘটনাটা হলো আমি যেটাতে বিশ্বাস করি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি যখনই যে কাজটি করেছি আমি সেটাকে অ্যাসাইনমেন্ট মনে করি। যখন শেখ হাসিনা তখন আমাকে 11 সালে প্রেসিডেন্ট ছিল, তখন আমি বেশ একটা বড় অঙ্কে চাকরি করতাম। আমি 6 মাস পর্যন্ত সে চাকরিটা করেছি। করার পর দেখলাম যে আমি 2 বার তারপর দেশে যেতে হলো। আমি যে চাকরি করতাম সেই চাকরি কন্ডিশন হলো
প্রতি 2 বছর পর তুমি 2 সপ্তাহ বেশি ছুটি পাবা, এটা হলো নিয়ম আমাদের। তা 2বার মিথ্যা কথা লিখছি আর কি। আমি দেখলাম যে মিথ্যা কথা বলে আমি বারবার যাবো আসবো, না না ডিসাইডেড না, আমাকে একটা পদ দিতে হয়, আমাকে সভাপতি পদ রাখতে হবে, না হাত আমার ওই রিসার্চ সায়েন্টিস্টের ওই পদটা রাখতে হবে। পরে আমি এতদিন 30 বছর 4 বছর আপনি এর দেশে তো নিয়ম আছে, যে সমস্ত টেনশন দিলা সবই পেয়েছি। তো তখন থেকে এই দলটা করা শুরু করি, এবং দলটা যে দলের জন্য করি তা না, কিন্তু আমি দলটা করি 16 কোটি মানুষের মঙ্গলের জন্য। আপনারা যে ঘটনাগুলো এখানে তুলে ধরেছেন, যে দাবি দেওয়া, সে দাবি দেওয়া নিয়ে আমি এবার কথা বলবো। আমি কোনোদিন গত 7টি বছর আমি সম্বর্ধনা দিয়েছি, আমি দলনেত্রী শেখ হাসিনার কাছে কোনো দাবি পেশ করি নাই। এবার আমি রোমে গিয়েছিলাম, আমি সেখানে দেখে আসলাম তারা যত দাবি তুলেছে উনি প্রত্যেক দাবির উত্তর দিয়েছেন। তো আপনাদেরকে একটা খবর দিচ্ছি, আমাদের মাননীয় অ্যাম্বাসেডর উনি জানেন, উনিও জানেন যে আগামী এপ্রিলে 24-25 তারিখে উনি এখানে আসবেন, ইউনেতে একটা স্পেশাল অনুষ্ঠানে আসবেন। এবারে আমরা সম্বর্ধনা নেব, এবং সেই সম্বর্ধনায় আমি প্রত্যেকটা যে সমস্ত দাবিগুলো আছে প্রত্যেকটা দাবি আমি পেশ করবো। প্রথম পেশ করবো যেটা আমার জানা ছিল না, ভাবি নাই, 18 তারিখে শিক্ষক দিবস হিসাবে পালন করার দাবি আমি করবো। এখানে কোনো খরচ নাই, কিন্তু খরচ নাই, করাই যেতে পারে, দিতে পারে। বিমান নিয়ে আমি কিন্তু এই প্রস্তাব বহুবার দিয়েছি, উনি বলছেন আমি তো চাই বিমান নিয়ে নিউ ইয়র্ক শহরে নামতে, চেষ্টা চলছে। অনেক সুবিধা অসুবিধা এখানে আছে, যেটা অল্প সময় ব্যাখ্যা দেওয়া বাকি যে সমস্ত কোনো সমস্যা আমরা তুলে ধরছেন। জননেত্রী শেখ হাসিনা কিন্তু শুধু বাংলাদেশে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তা না, কিন্তু সবার প্রধানমন্ত্রী। উনি প্রবাসে ছিলেন, ওনার ছেলে নিয়ে প্রবাসে থাকে। অর্থাৎ প্রবাসে যে সমস্ত দাবি দেওয়া সেটা কিন্তু নিজের দাবি দেওয়া বলে মনে করেন, এবং সেভাবেই সেটা করার চেষ্টা করেন। এবার আমি আমাদের স্পিকার এসেছিলেন, ওনার কাছে আমি 5 জন সদস্যের 5টা পদ সংগঠিত পদ রাখার জন্য আমি দাবি করেছি। অনেকে এখানে বলছে 10টা হওয়া উচিত। আমার স্ট্র্যাটেজিটা হলো আগে একটু ঢুকি না, ঢুকবো তখন ফালায় বেরিয়ে আসবো, আগে একটু জায়গা করে নিয়ে জায়গা করে নিতে পারি, তাহলে কিন্তু পরেরগুলো করা যেতে পারে। আমার বিশ্বাস এবার যে আসবে এটা আমার একটা দাবি থাকবে ওনার সামনে, আমি অন দ্য স্পট আমি দাবি রাখবো যে আমরা জানতে চাই আমাদের যে রেমিটেন্স দিয়ে যে সরকার, এখন আমরা দাবি বলছি না যে আমাদের টাকা দিয়ে সরকার চলছে, কিন্তু বিরোধটা অংশ চলছে, এবং আমাদের সমর্থন প্রবাসীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যখনই যে ন্যাচারাল অর ম্যানমেড যত ক্যালামিটি সেখানে কিন্তু আমরা ঝাঁপায় পড়ি, যে কোনো দলই করি না কেন, দল মত উঠতে থেকে আমরা সে সমস্ততে আমরা অংশগ্রহণ করি। যদি তাই করে থাকি তাহলে 50 জন মহিলাকে যদি সংরক্ষিত রাখা যায়, সেখানে 5 জন 10 জন রাখা তো খুব কঠিন ব্যাপার না, কিন্তু কঠিন একটাই, আমি উপরে উঠলে আমরা নিজেরা নিজেদের পিছন টান দিই। যদি আমরা সবাই ঐক্য বসতে পারতাম, আমরা যারা প্রবাসে আছি, তাহলে কিন্তু জিনিসটা করা মোটেই কঠিন না, কিন্তু আমরা এটা চাই না। আমি এটা নিয়ে বহু চেষ্টা করেছি, এই ইউনিটিটা এখন জানতে পারিনি। তবে ভাইয়ের মতো আমিও 8 বছর প্রেসিডেন্ট হিসেবে আসি, আমার খুব একটা শখ এখানে নিউ ইয়র্কে থাকার আর খুব শখ আমার নেই। আমি একটু চেষ্টাও করতেছি, দেশের বাইরে ফিরে যেতে চাই, ছেলে মেয়ে দিতে চাচ্ছে না, কিন্তু আমি যেতে চাই, এবং যাবো একটি কারণে যদি সেরকম একটা কোনো সুযোগ পায়, না পেলে তো যে লাভ নেই, এককভাবে যা কোনো কিছু করা যাবে না। তা আপনার যদি দোয়া থাকে, আপনার যদি আশীর্বাদ থাকে, আমার মনে হয় পেতেও পারি, যদি পাই ঠিকই তার সৎ ব্যবহার আমি করবো, এবং এটা আমি কমিটমেন্ট করতে পারি, আই ক্যান গিভ আমি কিছু দিয়ে দিতে পারি। যদি আমি কোনো পদে সরকারি পদে যাই, প্রবাসীদের যে কোনো দাবি, ন্যায্য দাবি, আমার তাদের দাবি সবই ন্যায্য হবে, তাদের উপর পার্সোনাল দাবি হবে না, সব কালেক্টিভ, ডেফিনেটলি। এবং আপনাদের সহযোগিতা থাকলে সেটা অবশ্যই পাবো। এখানে আমি আর বেশি বাড়াতে চাই না, আপনারা যে অনুষ্ঠানটা আছে করেছেন দল মত নির্বিশেষে, আমার মনে হয় আমার রাজনৈতিক জীবনের সার্থকতা আজকে এই। আওয়ামী লীগ আমাকে সম্বর্ধনা দেবে, কৃষিবিদরা আমাকে সম্বর্ধনা দেবে, আমার গ্রামের লোক আমাকে সম্বর্ধনা দেবে, কিন্তু সব দল মিলে যে সম্বর্ধনা দেবে আমি কোনো আশা করতে পারিনি। আমার মনে হয় দিস নর্থ বেঙ্গল ফাউন্ডেশন একটা এক্সাম্পল সৃষ্টি করলো আজকে, এবং এখান থেকে কত লোক এসেছে সেটা বড় কথা না,
আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ভাইদের কলম এবং তাদের ক্যামেরা, এটা কিন্তু 1 কোটি প্রবাসী 16 কোটি মানুষের কাছে আজকে পৌঁছে দিবে যে কিভাবে একজন ব্যক্তিকে, একজন ব্যক্তিত্বকে সম্মান দেওয়া যায়, এবং সেটা দল মত সেখানে বিষয় হয় না, সেখানে বিষয় হয় একটাই, সে ব্যক্তি বা সে এটা আপনার দাবি করতে পারেন। এবং আমার মনে হয় এখান থেকে হয়তো শুরু হতে পারে। আজকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন করছে, কালকে হয়তো নিউ ইয়র্ক সোসাইটি করবে, প্রতিদিন বগুড়া সোসাইটি করবে, শুরু হবে। কিন্তু আমরা বললাম ইট উইল স্টার্ট লাইক দ্যাট, এবং এইভাবেই হয়। আমি আশা করি সেটা হবে, সেটা করতে পারি, তাহলে আপনাদেরও সার্থকতা আসবেন। আমাকে তো আপনাদের যে সম্মান দিয়েছেন, আমিও তখন সেটা নিজকে ফিল করবো আর কি। এখানে আরো কিছু দাবি দেওয়া ছিল, আমি তো আরেকটা দাবি আছে। আচ্ছা, কি বলেন? আমরা যারা ব্যবসা করি, তাই না, যেমন আমি সাধারণত মনে করি আমার ব্যবসা চলছে, আমরা বিদেশ থেকে অনেক টাকা পাঠাই, থেকে পাঠাচ্ছি, ব্যবসা করি। কিন্তু আমরা পাঠাইলাম, কিন্তু আসার সময় আমরা যে ব্যবসা করছি আমাদের লাভ হচ্ছে ওটা তো এই ঘটনাটা আমি জানি। ব্যাপারটা হলো প্রতিটা দেশেই তাদের অর্থনীতি, তাদের ফাইন্যান্সিয়াল করা যায়, আমি চেষ্টা করি সহযোগিতা করবো। আমি সেটা আমার সময়কে চিনব না, আমাদের সরকারি আপনি যদি কথাটা তুলে ধরেন তাহলে আমাদের জন্য আর কি খুব মঙ্গল হতো। সেটার জন্য তো আপনি ফিজিক্যালি বাংলাদেশে যাওয়া ইজ নট এ রিকোয়ারমেন্ট। কিন্তু আপনি কি অ্যাপ্লাই করেছেন কখনো? আমি করে আসছিলাম, গত বছরে করছিলাম, সেটাতে আমাকে অনেক টাকা দিতে হয়েছে লয়ারকে। তারপরে আমরা ওনার কথাগুলোই শুনতে পাচ্ছি না। আপনাদের প্রশ্ন থেকে তারপরে আপনারা প্রশ্ন আমেরিকান সিটিজেন এবং আপনার যদি $10,000 উপর অ্যাকাউন্টে যেহেতু আমি দলের প্রধান হিসেবে আপনারা এখানে আমন্ত্রণ করেছেন, আমার দলের কথা বলতে হয়। আমার রাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী পরিবারের পক্ষ থেকে ফাউন্ডেশনকে আমি কৃতজ্ঞতা এবং